আমাদের এই আদরের ভালোবাসা চ্যানেল থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন গল্প নিয়ে আসি। তো নতুন নতুন গল্প শুনতে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো গল্প শুরু করা যাক। শাহিদ বোর্ডে সায়েন্সের কিছু বিক্রিয়া করে ছাত্রছাত্রীদের বলল। সবাই বুঝেছো? সামনের বেঞ্চিতে বসা নিশুয়া হঠাৎ চোখ মারল। তা দেখে শাহিদের চোখগুলো বড় বড় হয়ে যায়। এই মেয়ে দাঁড়াও। নিশুয়া শাহিদের কথায় উঠে দাঁড়িয়ে বলে, জি বলুন। এটা কেমন অসভ্যতামি? কোনটা? সায়েন্সের টিচারকে চোখ মারাটা? সরি স্যার, ডিয়ার ছিল। স্কুলে এসব করতে আসো? নিশুয়া তার তিনজন ফ্রেন্ডকে দেখিয়ে বলল। এরা বলেছিল, আর নিশুয়া তালুকদার কোনো বাজেতে হাঁটতে শিখেনি। শাহিদ নিশুয়া সহ বাকি তিনজনকে এক পায়ে দাঁড় করিয়ে রাখল। মনিয়া নিশুয়ার দিকে তাকিয়ে বলল, হতচ্ছাড়ি, আমাদেরকেও ফাঁসিয়ে দিলি? ডিয়ার দেওয়ার সময় মনে ছিল না? আমরা কি জানতাম তুই সত্যি সত্যি জল্লাদটাকে চোখ মেরে বসবি? এবার তো স্বীকার করবি নিশুয়া সব পারে। ওকে বোন, তুই অলরাউন্ডার। নিশুয়া মুচকি হেসে ক্লাসে মনোযোগ দেয়। রিদিমা একটা ব্ল্যাক শাড়ি পরেছে, সাথে হাত কাটা ব্লাউজ, চুলগুলো খোলা, দুই কানে মুক্তোর দুল। ব্যাস এইটুকুই। আজ সাদ আর তার মা রেহিনা বেগম আসবেন। রিদিমা অনেক খোঁজে একটা রান্নার লোক ঠিক করেছে, যে সব বাঙালি রান্নার আয়োজন করবে। কোনো রকম বিদেশি রান্না আজ হবে না। রান্নার লোকটাকে মোটা অঙ্কের টাকাও দিতে হয়েছে। এতে রিদিমার কোনো সমস্যা নেই, কিন্তু রিদিমা সবার কাছে পারফেক্ট থাকতে পছন্দ করে। তাই সে সাদের মায়ের জন্য বাঙালি রান্নার ব্যবস্থা করেছে। রিদিমা রান্না করা খাবারগুলো সার্ভ করার পর এগুলোর টেস্ট দেখছিল। কলিং বেলের আওয়াজে দরজা খুলতে বলে তার বাড়ির সার্ভেন্টকে। দরজা খোলার পর সাদ আর তার মা ভিতরে আসে। রিদিমা এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। রেহিনা বেগম মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি? ভালোই। আমি যে এখানে আছি সেটা কি কারো মনে নেই? তুই আছিস নাকি? কই জানতাম না তো। ইটস নট ফেয়ার গাইস। সাদ অসহায় মুখ করে সোফায় বসলো। রিদিমা রেহিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলল, বসুন আন্টি। তারপর রিদিমা সার্ভেন্টকে লেবুর শরবত দিয়ে যেতে বলে। সাদ অবাক হয়ে বলল। তুই রিয়েলি শরবতের কথা বললি? রিদিমা ভ্রু কিঞ্চিত করে বলল, তুই কি কানে কম শুনিস? তুই এসব খাস? আই ডোন্ট বিলিভ ইট। আমি খাই কে বলেছে? আজ সব কিছু আমি আন্টির পছন্দ মতো হ্যান্ডেল করেছি। সব কিছুতে বাঙালির ছোঁয়া। ও তাই বল। রেহিনা বেগম খুশি হয়ে বলল, দেখ দেখ, ও মেয়ে হয়ে আমার জন্য যা করেছে, তুই ছেলে হয়েও কোনোদিন করার চেষ্টা করেছিস? মা, আমি রিড নই, ওর মাঝে অনেক এক্সট্রা অর্ডিনারি আছে, এটা ঠিক। তাই বলে তুমি আমাকে ওভাবে বলতে পারো না। তা তুই কি বা করতে পারিস আমার জন্য? বিয়েও না, এসবও না। আবার শুরু হলো। আচ্ছা আন্টি বাদ দিন, চলুন খেতে বসেই সবাই একসাথে লাঞ্চ করব। তাই কর, নিয়ে যা খেতে। এখানে বসে বসে আমার মাথা খাচ্ছে। এই, তুই কি বললি? আরেকবার বলতো। কিছু না, যাও তো। হতচ্ছাড়া, তোকে ডাক্তার কে বানিয়েছে? হ্যাঁ, তাকে যদি পেতাম না। উফ, শুরু আবার। হে খোদা, রক্ষা করো। রিদিমা রেহিনা বেগম আর সাদের কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। রিদিমা রেহিনা বেগমকে বলে, চলুন আন্টি। সাদের দিকে তাকিয়ে বলল। তুইও আয়। সাদ মুখে হাসি টানে আর এগিয়ে আসে। খাবার টেবিলে বসে রেহিনা বেগমের চক্ষু একেবারে কপালে গিয়ে ঠেকেছে। সত্যি সব বাঙালি আইটেমের রান্না। সর্ষে ইলিশ, কলার মোচা বাটা ভর্তা, তিল পেটে কুমড়ো শাকের তরকারি, লাউ চিংড়ির তরকারি, পাবদা মাছ ভাজা, কাঁচা আম দিয়ে ছোট মাছ, শুটকি ভর্তা। ইস, দেখেই লোভ সামলানো যাচ্ছে না। তুই এত কিছু ম্যানেজ করলি কেমনে? আন্টির জন্য এটুকু করতেই পারি। মা, সত্যি বলছি, এদেশে এসে আমি বাঙালি মানুষ আর বাঙালি খাবার দুটোকেই ভীষণ মিস করছি। আর নো টেনশন, চাইলে আপনি মাঝে মাঝে আমার কাছে চলে আসবেন। তা তো আসতেই হবে। আর আমার এই অকাল কুষ্মাণ্ড ছেলেকে বলেছিলাম একদিন কচুর লতি আনতে। 2 বছর পেরোলো, এখনো সে লতি খুঁজেই যাচ্ছে।
আপনারা ডিনারটা এখানে করলে লোদের আইটেমটাও রাতে পেতে পারেন। সে কি, তুই কি পুরো বাংলাদেশ বাজার তুলে এনেছিস নাকি? রিদিমা আর রেহিনা বেগম উচ্চস্বরে হাসতে থাকে। সত্যি সত্যি রেহিনা বেগম আর সাত ডিনারটা এখানে করেছে রিদিমার অনুরোধে। তারপর রিদিমার কাছ থেকে বিদায় নিয়ে দুজনে গাড়িতে ওঠে। আজকে আমার বেস্ট একটা দিন ছিল। থ্যাঙ্কস দাও। কেন? আমি তো তোমাকে এখানে নিয়ে এলাম। শুধু থ্যাঙ্কস না, তোকে অনেক গিফট দেব যদি আমার একটা কথা রাখিস। কি কথা? এই মেয়েটাকে বউ করে নিয়ে আয়। হঠাৎ গাড়িতে ব্রেক কষে সাদ। গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তারপর রেহিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কোন মেয়েটা? রিদিমা। মা, তুমি এতদিন আমাকে বিয়ের নামে জমের কাছে ঠেলে দিচ্ছিলে, আর আজ তুমি আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করছো। মানে? আর কাউকে পেলে না? রিদিমার কথা বলছো? মেয়েটা ভারী মিষ্টি। বুঝলাম। প্রথম দেখা তো তাই, আস্তে আস্তে পরিচিত হও, তবেই বুঝবে রিদিমা চৌধুরী কি জিনিস। বাজে কথা না বলে গাড়ি স্টার্ট কর। সাদ মায়ের কথা অনুযায়ী বাড়ির দিকে রওনা হলো। ইশুয়া মাঠে বসে দীপ্তির সাথে কথা বলছিল। এই কয়দিনে ওদের মধ্যে টিচার আর ছাত্রীর সম্পর্কটা শেষ হয়ে তৈরিতে নেমে এসেছে। হাসাহাসি করছিল দুজনে। সামনে নবীন বরণ। শুনেছি। তো কোনো ইভেন্টে অংশগ্রহণ করছিস? অনলি গানে। সত্যি? তুই গান জানিস? সামথিং, বেশি না। একটা গান ধর। এখন মাঠের মাঝখানে আশেপাশে কত স্টুডেন্ট দেখেছিস? কোনো সমস্যা নেই। ইশুয়াকে অনেক চোরাচুরি করে রাজি করায় দীপ্তি। ইশুয়া গাইতে শুরু করে, मुझको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो जान, मुझको अल्फाज बना लो, दिल की आवाज बना लो, गहरा सा राज बना लो जान, नशा हूँ मैं, बहकने दो मेरे कातिल, मुझे जीने का हक तो लो, मुझको बरसात बना लो, एक लम्बी रात बना लो, अपने जज्बात बना लो जान। চারিদিকে স্টুডেন্ট হয়ে জমা হয়েছে। ইশুয়া থামিয়ে দিয়েছে। তার মধ্যে ছেলে স্টুডেন্টের সংখ্যাই বেশি। ইশুয়া দীপ্তির দিকে চেয়ে বলল, এনাফ। ইশুয়া ফিসফিসিয়ে বলল, এটা কি বলছিস? আমি একজন টিচার, মাঠে গান গাইবো এখন? কেমন দেখায় না? সবাই ইশুয়ার দিকে তাকিয়ে জবাবহীন কণ্ঠ। কেউ কেউ বলল, পুরাই রবিন ভাইয়ের লেডি কপি। কেউ কেউ তো প্রশংসায় পঞ্চমুখ, তাদের বাংলা অধ্যাপিকার। হঠাৎ ভিড় থেকে কেউ বলে উঠল, ওয়ান মোর ম্যাম। এবার সবাই চিল্লানি দিয়ে ওয়ান্স মোর বারবার বলতে থাকে। ইশুয়া পড়ল বিপাকে। ভিড়ের কাছ থেকে ছাড়া পাওয়া মুশকিল। আমি খালি কণ্ঠে গাইবো? তার চেয়েও ভালো আরেকদিন শোনাবো। না ম্যাম, কোনো উজুর শুনতে চাই না, আমরা ব্যবস্থা করছি। ভিড়ের দিক থেকে কেউ একজন একটা গিটার নিয়ে এগিয়ে এলো। প্লিজ ওয়ান্স মোর, সবাই যখন এত করে বলছে। রবিনের করা অনুরোধ আর ভিড়ের দিক থেকে ভেসে আসা চিল্লাচিল্লিতে ইশুয়া নার্ভাস হয়ে গেছে। রবিন, তুইও গলা মেলা, তাহলে ম্যাম আর অস্বস্তি বোধ করবে না, নার্ভাসনেস কেটে যাবে। শিওর, আর ইউ রেডি? ইশুয়া আর নিষেধ করলো না। শুরুটা রবিনই ধরলো। না লিয়া जिंदगी एक पल भी तुझसे होके जुदा सुन जा रहा, बिन तेरे मुझसे नाराज था तू मिला है तो है कह रहा, मैं तो तेरे रंग में रंग चुका हूँ, बस तेरी ही बन चुका हूँ, मेरा मुझ में कुछ नहीं, सब तेरा। मैं तो तेरे रंग में रंग चुकी हूँ, बस तेरी बन चुकी हूँ, मेरा मुझ में कुछ नहीं, सब तेरा, सब तेरा, सब तेरा।
এর বেশি আর গাইল না ইশুয়া। রবিনও থেমে গেল। দুজনেই চোখ বড় বড় করে ফেলেছে। ইশুয়ার মাথায় যেন বজ্রপাত পড়ল। ভিড় থেকে করতালির আওয়াজ আসছে। সবাই দুজনের ডুয়েট গানের প্রশংসা করছে। রবিন ইশারায় শুভ আর নয়নকে কিছু বলে। সবাই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। ইশুয়া চোখ বন্ধ করে লজ্জা ডাকার চেষ্টা করছে। ওকে গাইস, এর বেশি আর না, সবাই যার যার কাজে যাও। সবাই অনুরোধ করার জন্য আবার ঝাঁপিয়ে পড়ার আগেই শুভ আর নয়ন সব স্টুডেন্টদের বুঝিয়ে একরকম জোর করেই জায়গাটা খালি করলো। রবিন আর ইশুয়া এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। শুভ আর নয়ন এগিয়ে আসতেই রবিন বলে উঠল, যেখানে আছিস ওইখান থেকে চলে যা, আমি আসছি। কি হয়েছে বলবি তো? এভাবে হঠাৎ দুজন স্টেচও হয়ে গেলি কেন? রবিন চিৎকার করে বলল। যেতে বলেছি যা, বেশি কথা বলিস না। রবিনের ধমকের কারণ দুজনের কারোরই বোধগম্য হলো না। দুজন দুজনকে ইশারায় কিছু বলে স্থান ত্যাগ করলো। রবিন এবার ইশুয়ার পিছনে এসে দাঁড়ায়। ইতস্তত করে বলল, সরি, আমি খেয়াল করিনি। হঠাৎ করে গিটারের তারটা ছুটে গিয়ে আপনার জামায় বিঁধে গেছে। ইশুয়া নিচু স্বরে বলল, এটা ইনসিডেন্ট ছিল, সমস্যা নেই। আমি কি হেল্প করব? ইশুয়াকে চুপ করে থাকতে দেখায় রবিন বলল, দেখুন পিছন দিক থেকে জামাটা একটু বেশি ছিঁড়ে গেছে। আমি তো দেখে নিয়েছি ইনসিডেন্টলি, আর কোনো সমস্যা থাকার তো কথা নেই। এখান থেকে আমি সরে গেলেই বরং আপনি লজ্জায় পড়বেন। তার চেয়ে ভালো আমার হেল্পটা নিন। তারপর আশেপাশে তাকিয়ে রবিন আবার বলল, এখানে কোনো মেয়ে মানুষও দেখতে পাচ্ছি না, সো কি বলেন ম্যাম, আমি কি হেল্প করব? ইশুয়া লজ্জা পেয়ে বলল, ওকে। রবিন ইশুয়ার জামা থেকে গিটারের তারটা বের করার চেষ্টা করতেই ইশুয়ার পিঠে হাত রাখে। তারটা টেনে বের করতে গেলেই জামাটা আরো খানিকটা ছিঁড়ে গিয়ে ইশুয়ার পিঠ উন্মুক্ত হয়ে গেল। ইশুয়ার সারা মুখ কান লাল হয়ে ওঠে। নড়ে চড়ে ওঠে ইশুয়া। রবিন বলে উঠল, নড়াচড়া করলে তারটা পিঠে বিঁধে যাবে, একটু ধৈর্য ধরুন। রবিন তারটা খুলে সরিয়ে দিতেই বাদামি রঙের জোড়া তিলখানা স্পষ্ট হয়ে উঠেছে। রবিনের চোখ দুটো চকচক করে ওঠে। রবিন যেন জমে গেছে। এ কি দেখছে সে? হয়েছে? রবিন নিজেকে ধাতস্থ করে বলে। হয়ে গেছে। ইশুয়া এবার নিচের পিঠ ঢাকতে ওড়নাটা জড়িয়ে নেয়। রবিন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ইশুয়া ধন্যবাদ জানিয়ে ভার্সিটির মাঠ পেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রবিনের মাথাটা ভন ভন করছে। এটা কি সত্যিই ছলনাময়ী ছিল নাকি তার ভ্রম? রবিন মনে মনে বলল, তবে কি উনি? যদি উনি সে ছলনাময়ী হয়ে থাকে তবে কি করে সম্ভব? রিয়েলি? আর্টের উপর স্কার্ট পরা কেন? সানি লিওনের ফটোকপি তোর সামনে দিয়ে গেলে তুই যেখানে ফিরেও তাকাস না, সেখানে তুই কিনা একজনের ঠিক মাছ পিঠে তিলের উপর ক্রাশ খাইছস? শুভর কথায় ঠোঁট মিলালো নয়ন। ও ভাই, মারো মুঝে মারো। তাও যে পিঠের মাঝখানে তিলটা সিঙ্গেল না ডাবল, সেটার বাইরেটা অব্দি না হয়ে গেছে। রবিন অসহায় ভাবে তাকিয়ে আছে। সে যেন মার্ডার করা আসামি, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে রায়ের অপেক্ষায়। শুভ রবিনের দিকে তাকিয়ে বলল, দোস্ত, এতদিন তোর সাথে চলো যখন আমরা অটো মেয়েদের দিকে তাকাতাম তখন নিজেদের লুচ্চা লাফাঙ্গা মনে হতো। রবিন চোখগুলো বড় বড় করে শুভর কথাটা গিলে ফেলে। নয়ন রবিনের পিঠে ধুম করে কিল বসিয়ে বলে উঠল, শালা মাদার, তুই তো লুচ্চা রোম্যান্স। রবিন এবার বলে উঠল, দেখো এসব থার্ড ক্লাস ভাষা ইউজ করবি না। রবিন চৌধুরী জীবনেও কোনো মেয়ের দিকে চোখ দেয় না, ওকে? নয়ন ভেঙিয়ে বলে উঠল, আইছে আমার ধোয়া তুলসী পাতা। রবীন চৌধুরী কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু চোখ বন্ধ করে মেয়েদের পিঠের তেল খুঁজে বেড়ায়। রবিন দোস্ত, তোর কপালটা এগিয়ে দে ভাই, একটু ঘষা মারি। হোয়াট? না মানে তোর কপাল চাঁদের লাহান। নয়ন শুভর দিকে তাকিয়ে বলল, এই দাঁড়া দাঁড়া, আমরা যে এত ব্যাখ্যা বিশ্লেষণ করছি মেয়েটাকে, সেটাই তো বললি না। রবিন এবার বড় একটা ঢোক গিলল। কারণ এই মুহূর্তে ভার্সিটির ক্যাম্পাসে দুটো ছেলের উপর বড় সড়ো একটা বজ্রপাত পড়বে, যার কোনো সাউন্ড হবে না, ডিরেক্ট ব্লাস্ট হবে। কিরে বল, কেসে মহিষী? রবিন কিছুক্ষণ ওদের দুজনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বুকে ফু দিয়ে বলে উঠল, ইশুয়া তালুকদার। শুভ আর নয়নের ইচ্ছে করছে মাথাটা 10 লিটার বরফ পানিতে ডুবিয়ে আত্মহত্যা করতে। রবিন এক চোখ খুলে অন্য চোখ বন্ধ করে তার দুই কলিজার বন্ধুদের দেখার চেষ্টা করছে।
সুরাইয়া খান আর দেলোয়ার খান সোফায় বসে চা পান করছিলেন। সিনথিয়া সিঁড়ি পেয়ে নেমে আসছিল। একজন সার্ভেন্ট সিনথিয়া নানুর জন্য দোতলায় খাবার নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সিনথিয়ার পেন্সিল শুটা ফসকে পড়ে যেতে লাগে। সিনথিয়া সার্ভেন্টের হাতে থাকা খাবারের উপর হাত ঠেকিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু দুর্ভাগ্যবশত সার্ভেন্টের হাতে থাকা খাবারগুলো সিনথিয়ার ড্রেসের উপর পড়ে, ড্রেস নষ্ট করে। আকস্মিক ঘটনায় সিনথিয়া খুব রেগে যায়, সজোরে চর বসায় সার্ভেন্টের গালে। লোকটা এই বাড়িতে অনেক দিনের পুরনো। চরের আঘাতে কেঁদে ওঠে লোকটা। ছোট লোকের বাচ্চা, দেখে শুনে চলতে পারিস না? দিলি তো আমার ড্রেসটা নোংরা করে। কুল ডাউন মামুনি। এই তুমি চুপ করো তো, এসেছে জ্ঞানের পাহাড় নিয়ে। সিনথিয়া রেগে আবার উপরে উঠে যায় নিজের ড্রেস চেঞ্জ করতে। সুরাইয়া খান তার স্বামীর দিকে তাক। সিনথিয়া আমার মেয়ে, আর কখনো খারাপ হতেই পারে না, আমি হতে দিব না। সুরাইয়া খান আর কিছু বলে না, কারণ তিনি জানেন বলে কোনো বিশেষ লাভও হবে না। আফজাল সাহেব পুরোটা বিষয় নিজের রুমের দরজার কাছ থেকে খেয়াল করেন। না, এভাবে চললে বাড়িটা একটু অন্যায় করার কারখানা তৈরি হয়ে যাবে। নতুন কিছু ভাবতে হবে, স্থায়ী কিছুটা, যেটা সরাসরি চৌধুরী বাড়িটাকে পাল্টে দিবে। আর একজন আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসছে। সবকিছুর ছাড় আছে, অন্যায়ের কোনো ক্ষমা তার কাছে নেই। সে তার মাথায় পুরোটা হিসাব কষে নিল, ঠিক কি করতে হবে। রিদিমা খুব বিরক্ত হলো আফজাল সাহেবের কল পেয়ে। হ্যাঁ ড্যাড বলো। আফজাল সাহেব আজকের পুরো ঘটনা রিদিমাকে বিস্তারিত খুলে বলে। রিদিমা তার সামনে থাকা টেবিলে জোরে আঘাত করে। হোয়াট? ও সাহস হয় কি করে আব্দুল চাচার গায়ে হাত তোলার? তুমি ওকে কিছু বলনি? মামুনি, এভাবে তোমার আমার হুমকি ধামকিতে কদিন চলবে? এর একটা পার্মানেন্ট বিহিত করতে হবে। ড্যাড, আগে তো আমাদের বাড়িতে এত বেয়াদবি অসভ্যতার কোনো জায়গা ছিল না, তবে এখন কি করে? তোমার দাদাভাই যতদিন ছিল ততদিন সবই ঠিক ছিল, তারপর তুমি সামলিয়েছো। এখন তোমার এই শৃঙ্খলাবদ্ধতা হারিয়ে গেছে। আমি তো মায়ের জন্য কোনো স্টেপই নিতে পারছি না। ওকে ড্যাড, ফোনটা রাখো, আমি সবকিছুর একটা সমাধান বের করে তোমাকে জানিয়ে দেব। বাই। তুমি আমার শেষ ভরসা। ইশুয়া লাইব্রেরিতে বসে একটা বই দেখছিল। আশেপাশে তেমন কোনো স্টুডেন্ট নেই। লাইব্রেরিটা ভার্সিটির স্টোর রুমের পাশে, কিছুটা ভিতরের দিকে হওয়ার কারণে লাইব্রেরিটা অন্ধকার থাকে। তাই দিনের বেলায় ও লাইব্রেরির লাইটটা জ্বালিয়ে রাখা হয় সবার সুবিধার্থে। ঈশ্বর মনোযোগে বিঘ্ন ঘটে হঠাৎ লাইব্রেরির লাইট বন্ধ হয়ে যাওয়ায়। ঈশ্বর বইটা অফ করে চারিদিকে চোখ বোলায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজ লাইব্রেরির দুদিকে জানালা দুটোও বন্ধ। ঈশ্বর ভাবে হয়তো পিয়ন করিম চাচা আজ জানালা দুটো খুলতে ভুলে গেছেন। ঈশ্বর অন্ধকারে আন্দাজ করে দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কেউ ঈশ্বর হাতটা পিছন থেকে টেনে ধরে। ঈশ্বর ভয় পেয়ে যায়, চিৎকার করবে ভেবে ঠোঁট দুটো আলাদা করতে নেয়। তখনই অন্য একজোড়া ঠোঁট এসে বসে তার ঠোঁট দুটোর উপর। অন্ধকারেও যেন ঈশ্বর চোখ দুটো পুরো গোল গোল রসগোল্লা হয়ে গেল। কি হচ্ছে এসব কিছুই মাথায় ঢুকছে না। ঈশ্বর যেন স্বপ্ন দেখছে সেরকমই মনে হচ্ছে। বাস্তবে এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি এমন কিছু হতো তাহলে আক্রমণ করা ঠোঁট দুটো এভাবে স্থির হয়ে ঈশ্বর ঠোঁটের উপর বসে থাকতো না। ঈশ্বর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু সে যেন কিছু করার মতো ভেবে পাচ্ছে না। মস্তিষ্ক জমে বরফ হয়ে গেছে মনে হচ্ছে। কোনো রকম প্রতিক্রিয়া করার আহ্বান দিচ্ছে না। ঈশ্বর নিজেকে শান্ত করতে চোখ দুটো বন্ধ করে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে। ততক্ষণে ঠোঁট দুটো একটু দূরে সরে যায়। তারপর ঈশ্বর বুঝতে পারে কারো গরম নিঃশ্বাস তার কানের উপর পড়ছে। আবার সেই ঠোঁট জোড়া তার কানে স্পর্শ করে। থরথর করে ঘামতে লাগলো ঈশ্বর। কেউ তখন বলে উঠল, পাল্টা রিভেন্স। আপনার ওই জোড়া তিলখানা আমার বুকে মৃত্যুবান ছুঁড়ে মেরেছে, চলো না মই। কথাটা বলার কিছুক্ষণ পর আবার লাইব্রেরিতে আলো জ্বলে ওঠে। দরজাটাও খোলা, আশেপাশে কেউ নেই। লাইব্রেরিতে শুধু ঈশ্বর রয়েছে।
ঈশ্বর মাথা কাজ করছে না, তার এখন কি করা উচিত? রাগ দেখানো নাকি অবাক হওয়া? লাইব্রেরি থেকে বেরিয়ে রবিন ক্যান্টিনের দিকে এগোয়। পিছন পিছন শুভ আর নয়ন দৌড়ে আসে। রবিন যেন ওদের কাছ থেকে বাঁচতেই তাড়াহুড়ো করছে, কিন্তু রবিন হয়তো ভুলে গেছে পৃথিবীর সবার কাছ থেকে রেহাই পেলেও হারামি বন্ধুদের কাছ থেকে কোনো রেহাই নেই। ওই শালা রবিনের বাচ্চা, খারাপ তুই। ধরতে পারলে তোর কাবাব বানাবো রবিন না। দুজনে মরি মরি করে দৌড়ে গিয়ে রবিনের সামনে দাঁড়ায়। রবিন ভ্রু কুচকে বলে, কি সমস্যা কি তোদের? পালাস কই? মানে আমি পালাবো কেন? তাহলে এভাবে কই যাচ্ছিস? মনে হচ্ছে তোর জন্য শেখ হাসিনা চা পানি নিয়ে ওয়েট করছে। নয়ন চোখ মেরে বলে, রবিন দোস্ত, ফার্স্ট ডেটিং কেমন হলো? রবিন চোখ গরম করে বলে, এখন তোরে আমি আমার ডেটিং এর বিস্তারিত বর্ণনা দিব? তা তো দিতেই হবে। আমাদেরকে লাইব্রেরির দরজা দারোয়ানের কাজে রেখে ভিতরে কি করলি সেটা না বলে তুই যাবি কই? দেখ, তোরা আমার কলিজার টুকরা, তোরা হেল্প করবি না তো কে হেল্প করবে আমাকে? ভাই তোর বাসর ঘরে আমি মশার কয়েল নিয়ে দাঁড়িয়ে থাকবো, দরকার হলে লোডশেডিং দেখা দিলে শুভ সার্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো প্রবলেম না। এখন কথা হচ্ছে তোর ফার্স্ট ডেটিং কেমন হলো, অনুভূতি কি, এগুলো বল আমাদের। রবিন দুই বন্ধুর চিপায় পড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। শুভ রবিনের দিকে তাকিয়ে বলল, একটু আগে তুই না বললি আমরা তোর কলিজার টুকরা? তো কলিজার কষ্ট করে বলে ফেল তোমার ফিলিংস আর তোমার সিনিয়র প্রেমিকের রিয়াকশন কি ছিল। রবিন বুঝতে পারে তার আর ছাড় নেই, বলতেই হবে হারামি দুটাকে, নয়তো দেখা যাবে পুরো ভার্সিটিতে রবিনের নামে ব্যানার লাগিয়ে বসে আছে। নিঃস্ব ছাদে বসে চিপস খাচ্ছিল। পাশের বাসার ছাদ থেকে তারেক বলে উঠল, এ নিশি বাপু, তুমি নাকি সাহেব স্যারকে চোখ মেরেছো? তোরে কে বললো? এটা তো পুরো স্কুলে পাবলিক হয়ে গেছে, তুমি এখন ফেমাস। কদিন পর থেকে স্কুলের সবাই তোমার সাথে সেলফি তুলবে আর তোমার থেকে অটোগ্রাফ নেবে। তাই নাকি? আমার পক্ষ থেকে তোমাকে হাজার হাজার কোটি কোটি ধন্যবাদ। কেন? এই দরজাল ছাপটাকে এভাবে লজ্জায় ফেলার জন্য। তোরে আবার কি করলো? ওই দিন আমার গার্লফ্রেন্ড সামিয়াকে পুরো ক্লাসের সামনে খুব বকেছে, ইচ্ছে তো করছিল মাথাটা ফাটিয়ে দিই। নিশুয়া হা করে আছে, তার মাথায় ঢুকছে না অষ্টম শ্রেণীতে পড়ুয়া তারেকেরও গার্লফ্রেন্ড থাকতে পারে। সাত তার চেম্বারে বসে রোগী দেখছিল। হঠাৎ তার চেম্বারের দরজা ঠেলে এক সাদা চামড়ার বিদেশি মেয়ে প্রবেশ করলো। শুদ্ধ ইংরেজিতে বলে উঠল, ডক্টর আহসান, উইল ইউ ম্যারি মি? সাত রোগীর সামনে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। বাইরের দেশগুলোতে ও যেন এমন অদ্ভুত কাণ্ড ঘটতে পারে তা যেন সাদের ধারণার বাইরে ছিল। নিশুয়া হা করে তাকিয়ে আছে ঈশুয়ার দিকে। ঈশুয়া সেই কখন থেকে ঠোঁট মুছে যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। নিশুয়া বসে আছে ঈশুয়ার খাটের উপর। তুই শিওর তোকে কেউ কিস করেছে? ঈশুয়া রেগে আগুন হয়ে ছোট বোনের দিকে তাকায়, তারপর বলে উঠল, আমি কি তোরে বানিয়ে বানিয়ে মিথ্যা বললাম? রাগেশ কেন আপু? হতে পারে তুই অন্ধকার লাইব্রেরিতে ঠিক মতো ব্যাপারটা বুঝতে পারিসনি। তুই এখান থেকে যা, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এমনিতেই কে এত বড় লুচ্চা মার্কা কাজটা করলো তাকে খুঁজে পাচ্ছি না, আর তুই আসিস তোর পেঁচাল নি। দেখ, মাথা ঠান্ডা কর, এভাবে রাগ করলে ঠোঁটের ভার্জিনিটি ফিরে আসবে না। আর এত হাই পাওয়ার হওয়ার কি আছে? মনের ভার্জিনিটি আসল। ঈশুয়া ভ্রু কুচকে তাকিয়ে বলল, তুই পিচ্চি মেয়ে, ভার্জিনিটির কি বুঝিস বেয়াদব? আচ্ছা ওইসব বাদ দাও, বলো তো, যদি কেউ কিস করেও থাকে তাহলে অন্ধকারে কেন করবে? তুই এমন ভাবে বলছিস যেন আমার সাথে প্ল্যান করে আমাকে অন্ধকারে কিস করেছে। আচ্ছা, তোমাকে আর কিছু করেনি তো? এবার ঈশুয়ার চোখ দুটো টকটকে লাল আকার ধারণ করে। আর কিছু বলতে কি মিন করলি? নিশুয়া ভয় পেয়ে মিইয়ে গেল। নিশুয়া কাঁপা কাঁপা গলায় বলল, না, আমি বলতে চাইছিলাম তোকে কিস করার পর আর কোনো ঘটনাই ঘটেনি। ঈশুয়া শান্ত করতেই নিজেকে 2 মিনিট সময় দিল, তারপর কিছুক্ষণ ভেবে বলে উঠল, আমাকে বলেছে পাল্টা রিভেঞ্জ। কথাটা শোনার পর নিশুয়ার মাথায় বাজ পড়ল। সে এবার কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বলে উঠল, আচ্ছা, তোমাকে ভার্সিটির টিচার বানিয়েছে কোন ব্যাককেল? কেন?
এটার সাথে ওইটার রিলেশন কি? কারণ তোমার মাথায় গিলুতে পছন্দ ধরেছে। মানে? কারণ চোর নিজেই তোমাকে তার বাসার ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে গেল, আর তুমি কিনা বড়দের মতো তারে খুঁজে যাচ্ছ। দেখ, তুই যদি মনে করিস কাজটা প্রথম দিন আমার করা, কিসের জন্য রবিন আবার এমন করেছে, তাহলে সেই বিষয়টা আমার মাথায়ও আর এসেছে। তাহলে আমার কাছে কোনো প্রমাণ নেই যে ওকে আমরা সন্দেহ করতে পারি। তাছাড়া একটা স্টুডেন্ট হয়ে ওর কি এত সাহস হবে? আমি যদি আমাদের স্কুলের রাক্ষস টিচারকে ভরা ক্লাসে সবার সামনে চোখ মারতে পারি, আবার তার স্বীকারও করতে পারি, তার ফলস্বরূপ শাস্তিও পেতে পারি, তাহলে একটা ছেলে হয়ে অন্ধকার লাইব্রেরিতে সুন্দরী ম্যামের সাথে এইটুকু করা কোনো ব্যাপারই না। ঈশুয়া চোখ বড় বড় করে বলল, ওইটুকু মানে? আর তুই স্কুলে গিয়ে এসব করিস? আজই মাকে বলবো আমি। নিশুয়া মুখ বাঁকিয়ে বলল, বল, তবে জীবনে আর কখনো আমার কাছে কোনো হেল্প চাইতে আসলে খবর আছে। ঈশুয়া ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে। নিশুয়া কথাটা বলতে বলতে ঈশুয়ার রুম থেকে বেরিয়ে যায়। সিনথিয়ার চিৎকারে বাড়ির সকলে তার রুমে ছুটে আসে। দেলোয়ার খান তার মেয়ের রুমে এসে লাইট অন করে। এইভাবে চেঁচাচ্ছিস কেন? পাপা, আমার হাত জ্বলে যাচ্ছে। বাড়ির সকলে সিনথিয়ার হাতের দিকে তাকায়। আফজাল সাহেব এগিয়ে এসে বলল, এতটা পুরলো কি করে? মামুনি, কিভাবে হলো? আমি তো ঘুমিয়েছিলাম, তারপর হঠাৎ হাতটা জ্বলে ওঠে, অন্ধকারে কিছুই দেখিনি। রবিন এগিয়ে এসে সিনথিয়ার পাশে বসে বলল, ইস রে, কতটা পুড়ে গেছে, খুব জ্বলছে মনে হয়, তাই না রে? সিনথিয়ার ন্যাকামি আরো বেড়ে গেল রবিনকে দেখে। ভীষণ জ্বালা করছে রবিন, একটু দেখো না। রবিন সুরাইয়া খানের দিকে তাকিয়ে বলল, ফুপি, ফার্স্ট এইড বক্সটা এনে দাও তো। আকাশ এগিয়ে এসে বলল। খুব ব্যথা করেছে বোন? সিনথিয়া রবিনের কাঁধে মাথা দিয়ে বলল, ভীষণ। রবিনের খুব বিরক্ত লাগছে সিনথিয়ার আচরণে, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না। দেলোয়ার খান মেয়ের কাণ্ড দেখে মনে মনে বলে, গুড জব মামুনি। আফজাল সাহেব কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে ব্যাপারটা লক্ষ্য করেন আর ঘটনাস্থল ত্যাগ করেন। রবিন সিনথিয়ার হাতে মলম লাগিয়ে দিয়ে উঠে পড়ে। খুব মাথা ধরেছে, একটু ঘুমালে ভালো হতো। পরদিন সকালে ভার্সিটির গেটে পা রেখেছে কেবল ঈশুয়া। তখনই গেটের বাম পাশে বটগাছের দিক থেকে গিটারের সুর ভেসে আসে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না, শত রাত জাগা হবে, থালে ভাত জমা হবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ঈশুয়া থেমে গেল। গানটা ঈশুয়াকে ইঙ্গিত করেই গাইছে। বেশ বুঝতে পারছে ঈশুয়া। রেগে গাল দুটো লাল হয়ে আসে ঈশুয়ার। রবিনের দিকে এগিয়ে যায় সে। ঈশুয়াকে সামনে এসে দাঁড়াতে দেখে রবিন গিটার বাজানো অফ করে একটা রোমান্টিক হাসি দিল। ঈশুয়া সারা শরীর চলে যাচ্ছে। রবিনই প্রথমে কথা বলল, গুড মর্নিং ম্যাম। রাখ তোর গুড মর্নিং। কালকে লাইব্রেরিতে এটা কেমন অসভ্যতা ছিল? রবিন কপাল চুলকে কিছু না বোঝার ভান করে বলল, কোনটা? ঈশুয়া আর কন্ট্রোল করতে পারে না নিজেকে। রবিনের কলার চেপে ধরে বলে, খালি অন্ধকার লাইব্রেরি পেয়ে আমার ঠোঁটে কিস করাটা কোন ধরনের লুচ্চাগিরি? রবিন ভাবতে পারেনি শুভ আর নয়নের সামনে ঈশুয়া লজ্জাহীনভাবে কথাটা বলে ফেলবে। শুভ আর নয়ন তো হা করে ঈশুয়ার দিকে তাকিয়ে আছে। তাদের মুখের ওই হা দিয়ে 100টা হাতে রোস্ট করে ঢুকিয়ে দেওয়া যাবে নির্দ্বিধায়। ঈশুয়ার রাগি রাগি মুখ দেখে রবিন তার দুদিকে ঘাড় ঘুরিয়ে শুভ আর নয়নকে চলে যেতে ইশারা করলো। এইভাবে বন্ধু আর বন্ধুর হবু বইয়ের ঝগড়াঝাটি না দেখে বিয়েতে কি গিফট করবি চিন্তা ভাবনা কর, যা এখান থেকে। কথাটা বলার সাথে সাথে শুভ আর নয়ন চলে গেল। কিসের বন্ধুর বউ? ওইটা ছাড়ুন ম্যাডাম, এভাবে বন্ধুদের সামনে আমাদের হিডেন কিসের কথা বলতে লজ্জা লাগলো না? এখন আমি ওদের মুখ দেখাবো কি করে? ঈশুয়া রবিনের কলার ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তারপর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে,
তার মানে ওই কাজটা তোমারই? হতেও পারে, নাও পারে। লজ্জা করলো না ম্যামকে এভাবে অসভ্যের মতো কিস করতে? শুরুটা যে করেছে লজ্জা তো তার থাকা উচিত। মানে কি এর? আমি তো জাস্ট আপনার প্রথম কিসটা রিপ্লাই দিলাম, আর আপনি তো। সরি, ওই দিন আমার রাগের কারণে ভার্সিটির মাঠে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। সরি নট অ্যাকসেপ্টেড। কেন? আপনি তো খালি একটা ভুল করেননি, আপনার ভুলের সংখ্যা গভীর থেকে গভীরে। ঈশ্বর ভ্রু কুচকে তাকিয়ে বলল। বুঝলাম না। রবিন এবার ঈশ্বর দিকে এগিয়ে আসে। ঈশ্বর কানের কাছে তার ঠোঁট দুটো নিয়ে আসে আর বলে, এইভাবে মাছ পিঠে তিলখানা না দেখালে কি চলতো না? তাও একবার নয় দুবার। আমাকে মারার ষড়যন্ত্র চলছে নাকি মনে মনে? রবিনের গরম নিঃশ্বাসের হলকা ঈশ্বর কানে পড়ায় ঈশ্বর চোখ বন্ধ করে ফেলে। রবিনের এই লজ্জা মিশ্রিত কথার কোনো উত্তর না দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকে যায় সে। ইস, কি লজ্জার ব্যাপার! ভার্সিটির প্রথম দিন থেকেই এসব হয়ে আসছে ভাবতেই ঈশ্বর ইচ্ছে করছে মাটির ভিতরে ঢুকে যেতে। ঈশ্বর চলে যাওয়ার পর বটগাছের আড়াল থেকে উচ্চ শব্দ করে হেসে বেরিয়ে আসে শুভ আর নয়ন। নয়ন রবিনকে বলে উঠল, ভাই এভাবে তোদের বাসর ঘরের লাইভ টেলিকাস্টও দেখতে চাই। তোরটা ভার্সিটির সবাইকে দেখাবো বড় পর্দায়, তাও আবার জুম করে। কোনো টেনশন নিস না দোস্ত। আমি এদেশে বিয়ে করব, কিন্তু বাসর করব বাইরের কান্ট্রিতে। নো প্যারা, নো জিত, তোদের হাতের বাইরের সবকিছু। এভাবে চলতে থাকে বন্ধুদের দুষ্টু মিষ্টি আড্ডা। তুলি তমার দিকে তাকিয়ে বলল, রিয়েলি? তুই রবীন্দ্র পছন্দ করিস? তমা কাগজে লিখতে লিখতে বলল, হ্যাঁ, কেন? আই ডোন্ট বিলিভ দোস্ত, আগে তো কখনো বলিসনি। এখন তো বললাম। কিন্তু রবিন তো কোনো মেয়ের পাত্তাই দেয় না। একদিন দুদিন কতদিন না দিয়ে থাকতে পারবে? জানি না আমি, তবে আমার মনে হয় না কোনো লাভ হবে। তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না, তুই পিজ্জা খা। তমা তার অ্যাসাইনমেন্ট শেষ করছে আর তুলি পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। সাদ ড্রয়িং রুমে বসে মাথায় পানি ঢালছে। তার মা তার দিকে চেয়ে বলে ওঠে, কেউ বিয়ের প্রস্তাব দিলে যে প্রেশার হাই হয়ে যায়, তোকে জন্ম না দিলে বুঝতেই পারতাম না। বা এসব বলা বন্ধ করো, এমনিতেই মাথা চক্কর দেওয়া কমছে না আমার। তা তুই কি বললি? তুই রাজি হয়ে গেছিস নাকি? দেখ, আমি কিন্তু বাংলাদেশি বৌমাই চাই। এসব বিদেশি মেয়ে দিয়ে কিন্তু আমার চলবে না। কেন? কারণ ঝগড়া করলে ওই মেয়ে খালি ইংরেজি ছাড়বে, আর আমি তো রিপ্লাইতে উত্তর দিতে পারবো না, ঝগড়াতে হেরে যাব। পাগলের প্রলাপ বন্ধ করবে মা প্লিজ। আমার তো চাই রিধিমাকে। কম কথা বলা মেয়ে, বেশি কথা বললেই ঝগড়া। ওর সাথে আমার কখনোই ঝগড়া হবে না। মা এমনিতে প্রেশারের অবস্থা দেখতে, এবার তোমার চাওয়া পূরণ করতে আমার প্রেশার আমার সাথে ব্রেকআপ করবে। আল্লাহর দোহাই একটু চুপ থাকো। রেহেনা বেগম আর কথা বাড়ায় না, উঠে গেল রান্নাঘরের দিকে। শাহেদ তার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। সত্যি কি ভয়ানক কাণ্ড যে শাহেদ স্যারকে পুরো এরিয়ার স্টুডেন্টরা ভয় পায়, তাকে কিনা একটা মেয়ে ডেয়ার নিয়ে চোখ মেরে দিল। কি ড্যামরাস মেয়ে রে ভাই, ভাবতে পারছিস? এসব বলে চলছিল শাহেদের বন্ধুরা। শাহেদ বিরক্তি নিয়ে বলে উঠল, এসব ফালতু টপিক বাদ দিয়ে অন্য কিছু বলো। বন্ধুরা উচ্চস্বরে হেসে ওঠে। শাহেদ সবার দিকে রেগে তাকিয়ে ভাবে, এই মেয়েটা একদিনে আমার এই রাগের রূপটা সবার কাছে নড়বড়ে করে দিয়েছে। রিদিমা ফ্রেশ হয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে, মাথায় এখনো টাওয়েল জড়ানো। হঠাৎ কেউ একজন তার চোখ মুখ চেপে ধরে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রিদিমার। ছটফট করছে আগন্তুকের হাত থেকে রেহাই পেতে। না, আর পারছে না। নিঃশ্বাসটা বুঝিয়ে এবার দেহ থেকে বেরিয়ে গেল। ধরপড়িয়ে ওঠে ঘুম থেকে রিদিমা। এ কেমন স্বপ্ন দেখলো রিদিমা? ঘুম থেকে উঠে ও নিচের কপালের ঘামগুলোর অস্বস্তি খুঁজে পেল রিদিমা। সাত তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরোতে যাচ্ছিল, তখনই হসপিটালের একজন আয়া ছুটে এসে জানায়, মিস্টার আশা, আজকে আপনার একটা ইমার্জেন্সি সার্জারি কেস আছে। কোথায় যাচ্ছেন? আমি আমার কাজের কোনো অবহেলা করি না মিসেস চক্রবর্তী, সো আই উইল ম্যানেজ। আয়াটা একজন ইন্ডিয়ান। সাদের সাথে ওনার একটু ভালো সম্পর্ক আছে। আয়াটা একটু এগিয়ে এসে বলল, এনিথিং রং মিস্টার আশা? এখনো কিছু হয়নি, বাট বেশি লেট হলে বিনা কারণে আমাকে সার্জারি পেশেন্ট বানিয়ে ফেলবে। কথাটা বলেই সাদ হসপিটাল থেকে বেরিয়ে পড়ে।
প্রায় 10 মিনিট পর একটা নামি দামি কফি শপের সামনে এসে দাঁড়ায় স্বাদের গাড়ি। স্বাদ গাড়ি থেকে জলদি বের করে কফি শপে দৌড়ে ঢোকে। কফি শপের একটা কোণের টেবিলে বসে আছে রিদিমা। পরনে তার হালকা সুতির থ্রি পিস। স্বাদ রিদিমাকে দেখে খুব অবাক হয়। চোখে মুখের কাঠিন্যটা নেই আজ। স্নিগ্ধ শীতল চাহনি নিয়ে কফি শপের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। স্বাদের কাছে ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে। এই যেন ভার্সিটির সেই চঞ্চল কিশোরী রিদিমা। আজকে রিদিমা আর এই কদিনের বিজনেস ওম্যান রিদিমা চৌধুরীর মাঝে আকাশ পাতাল পার্থক্য। স্বাদ ধীরে ধীরে রিদিমার টেবিলের দিকে এগোয়। রিদিমা স্বাদকে লক্ষ্য করে বসতে বলে। এনি প্রবলেম রিদ? রিদিমা মুচকি হেসে বলে, না রে, নো প্রবলেম। লুকোচ্ছিস আমার কাছে? রিদিমা ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে স্বাদের দিকে। সত্যি এভাবেই ভার্সিটির দিনগুলোতে কথোপকথন হতো তাদের মাঝে। রিদিমাকে চুপ করে থাকতে দেখে স্বাদ বলে উঠল, বাইরের বেশভূষায় কাঠিন্য ভাবটা ভালোই দূর করে রেখেছিস, কিন্তু ভেতরে সেটা রয়েই গেল। আসলে মানুষের পক্ষে একদিনে চেঞ্জ হওয়া কখনোই সম্ভব না। আমি চেঞ্জ হতে চাইও না। এই ব্যস্ত জীবন আমাকে খুব ভালো রেখেছে। সেটা তোকে দেখলেই বোঝা যায়, কিন্তু মানুষের জীবনে আবেগ, অনুভূতি এসব কিছু থাকা উচিত। রিদিমা একটা বড় নিঃশ্বাস ছাড়ে, মাথাটা টেবিলের উপর রাখে। স্বাদ কিছুটা সময় নিল, কারণ রিদিমার টাইম সেন্স স্বাদের থেকেও 1000 গুণ বেশি। বিনা কারণে রিদিমা নিজের এবং অন্যের কারো সময় নষ্ট করবে না। রিদিমা মাথা তুলে তাকালো। স্বাদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদিমা কফিতে চুমুক বসায়। কফিটা নে। কিছু কি হয়েছে? আমাদের ফাইনাল এক্সামের পর তুই ডাক্তারি পড়তে এদেশ থেকে পাড়ি জমালি, আর ওইদিকে আমার আর তার সম্পর্কটা জমে উঠেছিল। শাহরিয়ারের? হ্যাঁ। তারপর? তখন পড়াশোনা শেষ হয়েছে মাত্র। আমি আমাদের বিজনেসটা হালকাভাবে সামলাচ্ছিলাম। দাদু ভাইও ছিলেন আমার পাশে। সেও একটা সরকারি চাকরি নেয়। শিক্ষকতা করার অনেক ইচ্ছা ছিল, তাই এই ক্যারিয়ারে এগোতে থাকে সে। আমিও কখনো বাধা দিইনি। রিয়েলি? এত ভালো রেজাল্ট নিয়ে গর্দবটা ছোটখাটো সরকারি স্কুলের টিচার হয়েছে? এটা সম্পূর্ণ কারো পার্সোনাল ম্যাটার। আমি এসবে কখনোই হস্তক্ষেপ করিনি। তুই শুরু থেকেই এমন। ওর চাকরি আর আমার বিজনেস নিয়ে দুজনে ভালো ছিলাম। তারপর হঠাৎ আমার ফুফা দেলোয়ার খান দাদা ভাইয়ের কাছে আমার জন্য একটা ভালো সম্বন্ধ আনে। তুই তো জানিস আমি কাউকে অনুরোধ করার মেয়ে না। কারো ডিসিশন আমার উপর চাপিয়ে দিলে আমি সেটা মেনে নেওয়ার মতো মেয়ে নই। দাদা ভাই আর ফুফা আমাকে না জানিয়ে বিয়ের 3 তারিখ ঠিক করে ফেললেন। হোয়াট? বাবাও বিষয়টা জানতো না। বাবাকে বিয়ের আগের দিন রাতে জানানো হলো, আর আমাকে জানানোর সিদ্ধান্ত নিয়েছিল বিয়ের আসরে। তোর ফ্যামিলি তখনও তোকে চিনে উঠতে পারেনি, তুই ঠিক কি জানিস? কিন্তু বাবা কথাটা শোনার সাথে সাথে আমার ঘরে ছুটে আসেন, আমাকে জানায়। বিশ্বাস কর, সেদিন এই রিদিমা চৌধুরীর পায়ের তলার মাটিটা যেন সরে গিয়েছিল। কোনো উপায় খুঁজে না পেয়ে আমি তাকে কল করে বললাম, আমার হাতে শুধু আজকের রাতটাই আছে, যা করার এই রাতেই করতে হবে। দ্য গ্রেট রিদিমা চৌধুরী পালিয়ে বিয়ে করার প্ল্যান করেছিল? রিয়েলি? ওইটাও আজকে আমাকে শুনতে হলো। কিন্তু সে আমাকে প্রতিশ্রুতি দিয়েও পরের দিন সকালে আসলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, তার কোনো খবর নেই। স্বাদ এবার সিরিয়াস হয়ে বসলো। কি বললি? রিদিমা ভাঙা কণ্ঠে বলল, হ্যাঁ, আসেনি সে। সেদিন এই রিদিমার মনে যতটুকু কোমলতা ছিল সেটাও এই কাজী অফিসের সামনে কবর দিয়ে এসেছে। স্বাদ রেগে যায়। ওই রাস্কেলটা সাহস হয় কি করে তোকে এভাবে ঠকানোর? আমাকে হয়তো নিজের যোগ্যই মনে করেনি। স্বাদ উচ্চস্বরে বলল, যোগ্য তো ও ছিল না তোর। রিদিমার চোখ দিয়ে পানির স্রোত নামছে। স্বাদ কথা বাড়ায় না। রিদিমাকে কেঁদে কেঁদে নিজের মনটাকে হালকা করার সময় দেয়। স্বাদ অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার হৃদের সাথে এত ভয়াবহ বিশ্বাসঘাতকতার পরিমাণ তোকে ভোগ করতে হবে শাহেদ শাহরিয়ার। ভার্সিটির সামনে টং দোকানে বসে চা খাচ্ছিল রবিন। শুভ আর নয়ন কিছু একটা নিয়ে খুব মারামারি করছিল। একজন ধুম করে পিঠে কিল বসাচ্ছে, তো আরেকজন মাথায় চাটি মারছে। রবিন একবার হেসে ওদের দিকে তাকিয়ে চায়ের কাপটা টেবিলের উপর রেখে পকেট থেকে ফোনটা বের করে গেম খেলতে শুরু করে। শুভ আর নয়ন দুষ্টুমির এক পর্যায়ে চায়ের দোকান থেকে বেরিয়ে পড়ে।
দুজনে হাতাহাতি করতে করতে মাঝ রাস্তায় এসে দাঁড়ায়। ভার্সিটির ক্লাস শেষ করে অফিস রুমে কিছু কাজ ছিল ইশুয়ার। কাজ কমপ্লিট করে ভার্সিটি থেকে বেরোচ্ছিল ইশুয়া, কিন্তু শুভ আর নয়নকে দেখে থমকে দাঁড়ায় সে। রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে। অন্য দিক থেকে একটা ট্রাক আসছে। ইশুয়া অনেকবার ডাকে দুজনকে, কিন্তু রাস্তায় এত শোরগোলের জন্য ইশুয়ার আওয়াজ কানে আসে না দুজনের। ইশুয়া আর দেরি করে না, দৌড়ে যায়। বেশি সময় নেই। ইশুয়া ছুটে এসে শুভ আর নয়নকে ধাক্কা মারে, কিন্তু রাস্তা থেকে নিজেকে সরাতে যাওয়ার সময়ই উষ্টা খেয়ে রাস্তায় পাশের কারেন্টের পিলারের সাথে মাথায় ছুট খেলে অজ্ঞান হয়ে যায় শুভ আর নয়ন। ইশুয়ার ধাক্কা খেয়ে রবিনের উপর গিয়ে পড়ে। ঘটনা ক্লিয়ার হতে তাদের 2 মিনিট সময় ব্যয় হয়। পাশেই ইশুয়াকে অজ্ঞান অবস্থায় দেখে 3 জনে ছুটে আসে। রবিন ইশুয়াকে ডাকতে লাগে, কোনো সারা শব্দ না পেয়ে কোলে তুলে নেয় ইশুয়াকে। শুভ আর নয়ন দুজনেই একটা সিএনজি দাঁড় করায়। 3 জনে মিলে ইশুয়াকে নিয়ে হসপিটালে যায়। পুরো পৃথিবী একদিকে আমি অন্যদিক, সবাই বলে করেছো ভুলা, তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছি, আর কি লাগে। শাহেদ গানটা শুনছিল আর ছাদে বসে মেঘলা আকাশটা দেখছে। পেছন থেকে তার বোন শিলা এসে তার পিঠে হাত রাখে। শাহেদ টলমল চোখ দুটো নিয়ে বোনের দিকে তাকায়। শিলা ভাইকে বলে, এখনো রিদিমা পর সাদ ভাইয়াকে খুব মিস করো, তাই না ভাইয়া? বন্ধুদের ভুলে যাওয়া এত সহজ নয়। আমার রিদিমা আপুর কনফিডেন্স লেভেলটা খুব ভালো লাগতো, এরকমের দুটো পাওয়া খুব পুষ্কর। বড়ই জেদি, একবার যা বলবে তাই করবে, ভাবে সেটাই ফাইনাল। আপুর সবকিছু একেবারে কাটা কাটা, কোনো হেরফের নেই। এরকম মেয়েগুলোই একেবারে নিখুঁত থাকে মন থেকে। শাহেদ যেন রিদিমার কথা এড়িয়ে যেতে চাইছে, বোনকে পাল্টা প্রশ্ন করে, আর সাদ, ও কেমন ছিল? সাদ ভাইয়া সে তো আস্তে একটা বিচি ছিল, তুমি আর রিদিমা আপু ছিল হাই ভোল্টেজে। তোমাদের ভোল্টেজের শখ খেতে খেতে বেচারা সাদ ভাইয়া দুর্বল হয়ে পড়েছিল। শাহেদ বিষণ্ণ মনে আবার আকাশের দিকে তাকায়। শিলা ভাইয়ের মন খারাপের ব্যাপারটা বুঝতে পেরে বলল, ওদের সাথে কখনো যোগাযোগ করার ট্রাই করনি? সাদ আর রিদিমা দুজনেই লন্ডনে আছে। সাদ অনেক বড় ডক্টর লন্ডনের, আর রিদিমা সে তো লন্ডনের বিজনেস লেডি, এক নামে সবাই চেনে। শিলা হা হয়ে যায়। রিয়েলি? দেশে আসে না? কখনো তোমার সাথে দেখা করতে আসে দেখিনি তো। সাদ আর আসেনি, শুনেছি 2 বছর আগে আন্টিকে সব ব্যবস্থা করে নিয়ে গেছে। আর রিদিমা তার বিজনেসের বাইরে কিছুই ভাবে না। শুনেছি কিছুদিন আগে এসেছিল, হয়তো কোনো কাজে, তাও শুধু 3 আওয়ার্সের জন্য। প্রয়োজন ছাড়া এদেশে পা রাখে না। ভালোই আছে তাহলে দুজনে। আর তুমি? আমি মানে কিছু না। শিলা চলে যায়। শাহেদ বুঝতে পারে শিলা কি বলতে চেয়েছিল, কিন্তু কথা বাড়ায় না। এসব ব্যাপার ঘাটলে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই বের হয় না। শাহেদ মনে মনে বলে, রাগিনী হৃদ, আপনি কি কখনোই আর আমার কাছে ফিরে আসবেন না? কখনোই আমাকে আমার অবস্থার কথা এক্সপ্লেইন করার সুযোগ দিবেন না? কেন সেদিন সন্ধ্যায় এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন? আর একটা দিন কি অপেক্ষা করা যেত না? সেদিনের ফ্লাইটেই লন্ডনে চলে গেলেন। হসপিটালের বেডে শুয়ে আছে ইশুয়া। তার পাশে বসে চোখের জল ফেলছেন ঝুমা বেগম। কেবিনের দরজায় ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে তারেক সাহেব। নিশোয়া কেবিনের বাইরের বেঞ্চিতে বসে আছে। রবিন, শুভ আর নয়ন দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ নয়নের দিকে তাকিয়ে বলল, আমাদের জন্য হয়েছে সব। এটা একটা অ্যাক্সিডেন্ট দোস্ত। তারপর আমাদের বাঁচতে গিয়েই। আপাতত চুপ কর একটু, ভালো লাগছে না। আফজাল সাহেব ছেলের মেসেজ পেয়ে ছুটে আসেন হসপিটালে। রবিন বাবাকে দেখে এগিয়ে গেল। আফজাল সাহেব রবিনের দিকে তাকিয়ে বলল, কি করে হলো? তারেক সাহেব আফজাল সাহেবের কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালেন। এগিয়ে এসে অভিযোগের সুরে বললেন, আমি চাইনি আমার মেয়ে কোনো জব করুক। তোর ভরসাতেই তোর ভার্সিটিতে জবটা করতে দিয়েছিলাম। তো তুই ভুল বুঝিস না, অ্যাক্সিডেন্ট যে কোনো সময়
যার তার সাথেই হতে পারে, শান্ত হ। আফজাল সাহেবের মুখে দোস্ত কথাটা শুনে রবিন, শুভ আর নয়নের চোখ কপালে উঠে গেল। শুভ রবিনের দিকে তাকিয়ে বলল, মিস ইস্যু আছে তোর বাবার বন্ধুর মেয়ে, বলিসনি কেন আমাদের? আমি নিজেও তো জানতাম না বাল। ঝোরকা ঝাটকা লাগে। রবিন দুষ্টু হেসে বলে ওঠে, ইসুয়া তালুকদার, এবার তো আপনারা রেহাই নেই রবিন চৌধুরীর হাত থেকে। নয়ন আর শুভ নিঃশব্দে হেসে ওঠে। এতক্ষণ নিঃশুয়া তাদের আর চোখে লক্ষ্য করছিল, এবার আর থাকতে না পেরে এগিয়ে আসে। হ্যাঁ, আপনারা আমার আপুর অ্যাক্সিডেন্টে এত খুশি কেন? রবিন, শুভ আর নয়ন নিঃশুয়ার কথায় ভ্যাবা চাকা খেয়ে গেল। নিঃশুয়া আবার বলে ওঠে, এই অ্যাক্সিডেন্টের পেছনে আপনাদের কোনো হাত নেই তো? রবিন এগিয়ে এসে বলে, ওরে গোয়েন্দারে, আপনার বোনকে ভালোবেসে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছি। ইশুয়া কপাল কুঁচকে বসে আছে। ইশুয়াকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। এখন সে তার রুমের বিছানায় বসে আছে, বালিশে হেলান দিয়ে। ইশুয়ার রুমের সোফায় বসে আছে শুভ আর নয়ন। নিশুয়া তাদের সাথে গল্প করেই যাচ্ছে। নিশুয়া তাদের সাথে এত জলদি মিশে যাবে ভাবতে পারেনি তারা। হেসে হেসে আড্ডা দিচ্ছে নিশুয়া, শুভ আর নয়ন। দরজা ঠেলে সুপের ট্রে হাতে ইশুয়ার রুমে ঢুকলো রবিন। পিছন পিছন ইশুয়ার মাও এলেন। ইশুয়া বিরক্তি নিয়ে ঝুমা বেগমের দিকে তাকিয়ে বলল, মা, এসব কি? ঝুমা বেগম ইতস্তত হয়ে বললেন, দেখ না ছেলেটা কত কষ্ট করে স্যুপ বানিয়ে এনেছে তোর জন্য। ধুর আন্টি, কষ্ট কেন হবে, এটুকু করাই যায়। ঝুমা বেগম তাড়া দিয়ে বললেন, আচ্ছা বাবা, তোমরা বসো, আমার রান্না করে যাচ্ছে, আমি গিয়ে দেখি। ঝুমা বেগম চলে গেলেন। ইশুয়া আগের চেয়েও ভালো আছে এখন আপাতত। ডক্টর বলেছেন ভয়ের কোনো কারণ নেই, তাই আজই রিলিজ করে দিয়েছে। নিশুয়া রবিনের দিকে তাকিয়ে বলল, বাহ ধুলাফাই, আপনি রান্না জানেন? আমার আপুর তো কোনো কষ্টই করতে হবে না তাইলে। তোমার আপুকে রান্না করে যেতে দিব না, নিজে হাতে খেতে হবে না, সব 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 কিছু আমি করে দিব। ইশুয়া হা করে তাকিয়ে আছে। এসবেরা কি বলছে যেন তার মাথাতেই ঢুকছে না। নিশুয়ার দিকে তাকিয়ে বলল, ওই গরিলা, কিসের দুলাভাই? কে দুলাভাই? কার দুলাভাই? কি বলছিস এসব? কেন? রবিন ভাইয়াই তো আমার ওয়ান অ্যান্ড অনলি দুলাভাই। রবিন চিল্লিয়ে বলল। একদম রাইট। ইশুয়া রেগে বলল, নিশুগর বাচ্চা, তোরে আমি গরম পানির ডেকচিতে চুবাবো। তারপর রবিনের দিকে তাকিয়ে বলল, টিচারের বাড়িতে এসে এরকম বিয়াদবি করতে লজ্জা করে না? রবিন পুরো ঘরে এদিক সেদিক তাকিয়ে বলল, টিচার? কে টিচার? কোন টিচার? কিসের টিচার? আমি তো আমার বাবার বন্ধুর মেয়েকে দেখতে এসেছি। ইশুয়া ততক্ষণে বুঝতে পারে আফজাল সাহেব আর তারেক সাহেবের বন্ধুত্বের কথা এদের জানা হয়ে গেছে। ইশুয়া রবিনের দিকে তাকিয়ে বলল, এখন আসতে পারুন আপনারা। তাড়িয়ে দিচ্ছেন নাকি? ইশুয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রবিন সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, আমার আঙ্কেলের বাড়িতে যখন খুশি আসতে পারি, যতক্ষণ খুশি থাকতে পারি। আমি কারো ইচ্ছার জন্য নিজের হক খোয়াতে পারবো না। এছাড়াও বাবার বন্ধুর মেয়েদের উপর আমরা সিঙ্গেল ছেলেদের একটু একটু হক থাকেই। কি বলো নিশুয়া? রাইট ভাইয়া, তোমার যখন ইচ্ছা হবে চলে আসবে, কোনো আপত্তি নেই আমাদের। নিশু, তুই কিন্তু বেশি করছিস। বেয়াদব একটা, দিন দিন মাথায় উঠে যাচ্ছিস। আমার একমাত্র শালীকে বকার কোনো অধিকার নেই আপনার। ডোন্ট টক রাবিশ, আমার খুব বিরক্ত লাগছে। আচ্ছা আচ্ছা, আর কথা বাড়ালাম না। কথাটা বলে রবিন ইশুয়ার দিকে মুখ ফিরিয়ে বিছানায় বসলো। ইশুয়া বোঝার চেষ্টা করছে রবিন ঠিক কি করতে চাইছে। হা কর। মানে? হা করতে বললাম। শুভ আর নয়ন মুখ টিপে হাসছে। শুভ রবিনকে বলল। নিশুয়া উত্তেজনায় বলল, অসাম, আমার এরকম একটা ধুলাভাই পাওয়ার খুব ইচ্ছে ছিল। হাউ রোমান্টিক। নয়ন আর শুভ নিশুয়ার কথায় বারবার অবাক হয়। এই মেয়ে নির্দ্বিধায় সব বলে ফেলে, ভিতরে কিছু রাখে না। তোমার দুই বোনই কি এক কোম্পানি চাল? মানে? রবিন ইশুয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মিস অধ্যাপিকা, আমি জোর করতে চাই না, ভালোভাবে বলছি আমার হাতে খেয়ে নিন। নয়তো অন্ধকার লাইব্রেরিতে যেটা হয়েছে সেটার পুনরাবৃত্তি যদি এখানে হয় সেটা খুব একটা সুখকর হবে না। আর ওইটা সিম্পল ছিল, এবার যেটা হবে এটা ডিপ কিস। ইশুয়া রবিনের কথায় বিষম খেল। নিশুয়া ইশুয়ার দিকে তাকিয়ে বলল,
কিরে আপু, তোর আবার কি হলো? রবিন ইসুয়াকে চোখ টিপে বলল। আমার প্রথম কেয়ার পাচ্ছে তো, তাই সামলাতে পারছে না হয়তো। শুভ ইসুয়ার দিকে তাকিয়ে বলল। লজ্জা পাবেন না ভাবি ম্যাডাম, আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করতেন, আমরা আপনার জন্য এতটুকু করতে পারবো না? আমরা সবাই চোখ বন্ধ করছি, আপনি খান। শুভর দিকে তাকিয়ে নিসুয়া বলল। নয়ন আর শুভ ভাইয়া, আপনারা চোখ বন্ধ করুন, আমি পারবো না। নয়ন ভ্রু কুচকে তাকিয়ে বলল। কেন? এমনিতেই আমি আপু আর রবিন ভাইয়ার ফার্স্ট লাভ কিস মিস করে ফেলেছি, এবার ওদের ছোটখাটো কেয়ারগুলো মিস করতে পারবো না। নিসুয়ার কথায় সবার মাথা ভনভন করছে। রবিন কাঁদতে শুরু করে দিল। নয়ন শুভকে বলল। দোস্ত চল, আর বেশিক্ষণ থাকলে আমার মাথা ফেটে মগজ বেরিয়ে আসবে। এই জীবন রেখে লাভ নেই তো, সুইসাইড কর জলদি। পরের দিন রিদিমা একটা অফিস মিটিংয়ে দারুণ রকম সাকসেসফুল হয়েছে। এই ডিলটা হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা 90% ছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল বলে ডিলটা রিদিমার কোম্পানি পায়। অনেক বড় অ্যামাউন্ট কাজটার। রিদিমা অনেক হ্যাপি। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। আজ সে নিজেই ড্রাইভ করবে। উদ্দেশ্য স্বাদের বাসা। অনেক অনুরোধ করার পর ও রিদিমা কখনো যায়নি, কিন্তু আজ সাদকে সারপ্রাইজ দিবে বলে এই সিদ্ধান্ত নেওয়া। এইদিকে তোয়ালে পড়ে সাদ সিঁড়ি বেয়ে নামছে। মা, মা, কই তুমি? কি হলো? এভাবে মাইকেল জ্যাকসনের মতো ঘুম ভাঙাচ্ছিস কেন? আমার আলমারিতে একটা জামা কাপড়ও নাই, কই রাখছো? রেহেনা বেগম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। সাদ চিল নিয়ে বলে ওঠে। কি হলো, বলো না কেন? আমি তো আজ ভুল করে সব জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। সাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে সোফায়। কটমট করে বলল। আমি এবার কি পরবো? সরি। সাদ চেঁচিয়ে ওঠে। সরি দিয়ে আমার কাজটা কি? আমাকে তোমার একটা শাড়ি দাও, পরে বসে থাকি। তা তো করতেই পারিস। আজ আর ছুটির দিন, বাসাতেই থাকবি, আমি ছাড়া কোনো সাক্ষী থাকবে না। ডিসগাস্টিং। আমি কি করলাম? তুই তো বললি। আমি রুমে গেলাম, আমাকে আর ডাকবে না। সাদ উপরে উঠে যায়। রেহেনা বেগম ফ্রিজ থেকে মাংস নামালেন। আজ বিরিয়ানি রান্না করবেন ঠিক করেছেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রেহেনা বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই হা হয়ে যান তিনি। রিদিমা মামুনি। হাই আন্টি। কি খবর? তুমি হঠাৎ? বাইরে থাকবো নাকি? আরে না না, এসো। রিদিমাকে ভিতরে ঢুকতে দিয়ে দরজা বন্ধ করে রেহেনা বেগম। আন্টি, আপনার ডক্টর ছেলে কই? আছে তো, ওপরে। ডেকে দিন। আজ আমি হাজার ডাকলেও ও রুম থেকে বের হবে না, দরজায় খিল দিয়েছে। কেন? রেহানা বেগম বলতে গিয়ে উৎসুক হয়ে গেলেন। তারপর নম্র সুরে বললেন। তুমি একটু দেখো না, আমি কিছু বললেই তো যুদ্ধে নামে। রিদিমা সাদকে ডাকতে উপরে যায়, আর রেহেনা বেগম মুচকে হেসে রান্নাঘরে ঢোকে। সিনথিয়া আর তুলি বটগাছের নিচে বসে ফোনে একটা কিছু দেখছিল। তুই রবিনকে বলেছিস? কি পছন্দের কথাটা? আজ বলবো। তুলি বিস্ময় নিয়ে বলল। ওয়াও, সত্যি? তোমার মনোযোগ ফোনের দিকে। হুম। প্রায় আধা ঘন্টা পর রবিন, শুভ আর নয়ন তিনজনে একই বাইক নিয়ে ভার্সিটির ভিতরে ঢোকে। তুলি তোমাকে খোঁচা মারে। এই তো মা, এসে গেছে তোর হিরো। ওকে, এদিকে আসতে দে। শুভ আর রবিন বাইক থেকে নামে। নয়ন বাইক সাইড করে রাখতে যায়। রবিন হাসি হাসি মুড নিয়ে এগোয় তোমাদের দিকে। আজ অনেক খুশি যে তুই, ব্যাপারটা কি? মিস অধ্যাপিকাকে জ্বালানোর নতুন টেকনিক খুঁজে পেয়েছি। কি বল না দোস্ত। আছে আছে। ততক্ষণে তমা আর তুলিদের কাছে চলে এসেছে ওরা। তমা আর চোখে তাকাই একবার রবিনের দিকে। রবিন আর শুভ আড্ডায় ব্যস্ত। তমা রবিনের দিকে তাকিয়ে বলল। তোকে কিছু বলার ছিল। বলো। আমি তো। এর আগেই নয়ন দৌড়ে আসে রবিনের কাছে। নয়ন হাঁপাতে হাঁপাতে বলল। রবিন, তোকে সাইদ আঙ্কেল আর তোর বাবা ডেকেছে। কেন? জানি মা। রবিন তমার দিকে তাকিয়ে বলল। তোর কথা পরে এসে শুনছি, দেখে আসি জরুরি তলব কেন। তমা মুখ ভার করে বলল। আচ্ছা যা। রবিন অফিস রুমের দিকে এগিয়ে গেল। তমা আর তুলি মুখে মেঘ নিয়ে দাঁড়িয়ে থাকে। আসতে পারি? শাহিদ রহমান দরজায় তাকিয়ে বলল।
আরে অবিন বাবা, আসো আসো। আমাকে ডেকেছো বাবা? আফজাল সাহেব কিছু কাগজপত্র রবিনের হাতে ধরিয়ে দেয়। এগুলো ভার্সিটির নবীনবরণ উপলক্ষে আনুষ্ঠানিক সকল আয়োজন কাগজপত্র। সব স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন ইভেন্ট তৈরি করা হয়েছে। কে কোন ইভেন্টের নাম দিবে, কি করবে, সব সিলেক্ট করার দায়িত্ব তোমার। ওকে। সব বুঝে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে রবিন। মনে মনে অনেক দুষ্টু বুদ্ধির উদয় হয়। রিদিমা এসে সাদের দরজায় নক করে। সাদ রেগে বলে, মা, তোমাকে না বলেছি আমাকে ডাকতে আসবে না? যাও তুমি। রিদিমা কোনো শব্দ করে না, মুচকি হেসে দরজায় বারবার নক করতেই থাকে। সাদ এবার না পেরে দরজা খোলে। সাদকে এভাবে দেখে রিদিমা জোরে চিৎকার দেয়। সাদও ভ্যাবাচাকা খায়। রিদিমাকে এই মুহূর্তে একেবারেই আশা করেনি সাদ। কি তুই এখানে? আগে বল, তুই এইভাবে রুমে কি করছিস? আর বলিস না, মা সব জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে, তাই আজ এভাবে রুমে বসে অনশন করছি। আচ্ছা আচ্ছা, আমি নিচে গেলাম। সাদকে আর কিছু বলতে না দিয়ে রিদিমা নিচে নেমে আসে। সাদ কিছুক্ষণ রুমে পায়চারি করে কাছেই একটা শপিং মল থেকে ফোনে একটা স্যুট জামা কাপড় অর্ডার করে দেয়। আজকের এই দিনেই রিদিমাকে আসতে হলো এটা ভেবে কপাল চাপকাতে থাকে সাদ। নিশোয়ার সামনেই স্কুল পরীক্ষা, খুব মন দিয়ে পড়াশোনা করছে। আজকাল সায়েন্স টিচারটাও অল্পতেই শুধু পানিশমেন্ট দেওয়ার জন্য আগে পিছে লেগে আছে। নিশোয়ার ইচ্ছে করে লোকটাকে ধরে কাদায় নিয়ে চুবাতে, পোল্ট্রি মুরগির গন্ধওয়ালা ফার্মে আটকে রাখবে। লোকটার সাথে একদিন ফাজলামি করেছে বলে এখন উঠতে বসতে এত কড়াকড়ি দিতে হবে? হঠাৎ ঈশোয়া এসে ঢুকলো নিশোয়ার রুমে। এই নিশু, পরশু তোর কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে? নিশোয়া ভ্রুকুচকে পড়ল। কেন? আমাদের ভার্সিটিতে নবীনবরণ উৎসব, যাবি? তোর ভার্সিটির উৎসব, তুই যা, আমি কেন? চল না, ভালো লাগবে তোর, আর আমারও একটু কমফোর্টেবল ফিল হবে। তোর আমি ছাড়া আনকমফোর্টেবল ফিল হবে কেন? তুই কি ভাবছিস রবিন ভাইয়া তোকে সবার সামনে আবার সত্যি সত্যি কিস করে বসবে? ঈশোয়া রেগে বলল, সবসময় ফালতু কথা নিয়ে বসে থাকিস, ইচ্ছে হলে যাস, নয়তো যেতে হবে না। নিশোয়া কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা দেখি। আচ্ছা বলতো কি পরা যায়? মানে? শাড়ি নাকি লং কুর্তি? তুই টিচার, শাড়িতেই তোকে ফাটাফাটি মানাবে। তাহলে তো শাড়ি সিলেক্ট করতে হবে, তারপর ম্যাচিং করতে হবে সব। ইস, কত কাজ বাকি। এবার যা তুই, আমি একটু পরবো। ঈশোয়া দরজার দিকে এগোতে এগোতে বলল, যাচ্ছি যাচ্ছি। রেদিমা সাদের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। রেহিনা বেগম কাজ করছিলেন। রেদিমাকে রান্নাঘরের দরজায় দেখে বললেন, ভেতরে আয়। কি করছেন? এই তো রান্না বসাবো। বিরিয়ানি খাবি? আমার না ঝাল ঝাল সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, সেটাই হয়ে যাক তাহলে। তাহলে তো সবজি কাটতে হবে অনেক। কেটে দিতে পারবি না? কেন নয়, 100 বার। ওকে, একটুখানি হেল্প করলেই হয়ে যাবে। সাদ ততক্ষণে নিজের পোশাকের ব্যবস্থা করে নিচে নেমে এসেছে। রেদিমা আর রেহেনা বেগম টেবিলে বসে সবজি কাটছিলেন ছুরি দিয়ে। সাদ দুজনকে একবার আর চোখে দেখে সোফায় বসে টিভি অন করে। রেদিমাকে উদ্দেশ্য করে সাদ বলে, লন্ডনের ওয়ান অ্যান্ড অনলি বিজনেসম্যান ওম্যান রিদিমা চৌধুরী। সাদ আহসানের ড্রয়িং রুমের টেবিলে বসে তার মায়ের সাথে সবজি কাটছে। নিউজটার বিস্তারিত দেখতে চোখ রাখুন মুভিজ টেলিভিশনের পর্দায়। মস্করা করিস? হ্যাঁ, যা দেখলাম তা বলছি। ভালো, তোর দিন বলতে থাক। তা আজ হঠাৎ কি মনে করে? এতদিন আমার বাসায় আয় বলতে বলতে আমার জিভে ঘা হয়ে গেছে, তারপরে তোর দয়া মায়া হলো না। আজ সকাল সকাল কোন মতলব এসেছিস? রেদিমা চোখগুলো ছোট ছোট করে বলল, এতদিন আসেনি, ভালোই হয়েছে। আজ নিজ থেকে এসে তোকে কত কৈফিয়ত দিতে হচ্ছে। তারপর রেদিমা রেহিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আন্টি, আজ বরং আসি। তুই ওই খাটাসের বাচ্চার কথা শুনে আমার বাড়ি থেকে চলে যাবি? বাড়িটা আমার, আমিই থাকি 24 আওয়ার্স। ও তো 2-3 ঘন্টার ব্রেক টাইমে আসে। আমি তোমার মতো আজাইরা নামা পুরো লন্ডনের রোগীদের দেখাশোনার দায়িত্ব আমার কাঁধে, তাই ওই 2-3 ঘন্টাও যে বাড়িতে থাকি সেটাই যথেষ্ট নয় কি? আর আমাকে যে খাটাসের বাচ্চা বললা, আমি তোমার বাচ্চা, তাও কি ভুলে গেছো? রেহেনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোর বোঝা না, দেশে গিয়ে উষ্ঠা মেরে ফেলে দেয়।
যদি তোর ঘাড়টা একটু হালকা হয়। সাদ ভ্যাবা চাপা খেয়ে গেল। এসব কেমন কথা মা? রিদিমা মা আর ছেলের দুষ্টু মিষ্টি অভিমানী ঝগড়ার মাঝে রেহেনা বেগমকে সাপোর্ট করে সাদকে শাসাতে বলল। এই তোর সমস্যা কি? সাদ নিজের প্রতিদ্বন্দ্বী দল ভারী দেখে অসহায় মুখ করে বলল। আমার একটাই সমস্যা, আর সেটা হলো নানির মেয়ে খালি প্যারা দেয়। দেলোয়ার খান কারোর সাথে ফোনে কথা বলছিলেন। তোমাদের বিয়ে কিচ্ছু হবে না, তার বাচ্চার দল, জারজের বাচ্চা, সামান্য একটা মেয়ে মানুষকে মারতে পারলি না বাস্টার্ড। অন্য পাশ থেকে, বস আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু হাত ফসকে বেরিয়ে গেল। আমার ডিকশনারিতে ব্যর্থতা বলতে কিছুই নেই। আমার কাজগুলো ঠিকঠাক মতো করতে না পারলে ওদের দুধ কলা দিয়ে পুষছি কেন? বস আর এরকম ভুল হবে না। আচ্ছা রাখ। বস আরেকটা কথা, যে মেয়েটাকে মারার হুমকি দিয়েছিলেন উনি কি কোনো ফেমাস সুপারস্টার নাকি? এ কথা কেন? বস তার চারপাশে সুরক্ষা চক্র ঘুরছে, তার কাছে পৌঁছাতে হলে আমাদের আরও দুটো স্টেজ পার করতে হবে। কেউ তাকে রক্ষা করছে আর কেউ তাকে মারার চক্রান্ত করায় আমাদের দলের লোকদের গুম করছে, ধরে নিয়ে যাচ্ছে। দেলোয়ার খানের কপালে চিন্তার ভাঁজ পড়ে, ছোট করে বলে। রাখ, আমি দেখছি। দেলোয়ার খান বড়ই চিন্তায় পড়ে গেলেন। তার একটা পথের কাটাকে শেষ করতে গিয়ে হাজার হাজার বাধা আসছে। ঈশ্বর ভার্সিটির ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছিল। দরজায় কারো অনুমতি নেবার শব্দ শুনে তাকালো। মে উই কামিন মিস অধ্যাপিকা? ঈশ্বর ভ্রু কিঞ্চিত করে বলল।